আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুর রহমান, প্রভাষক, পদার্থবিজ্ঞান বাজারপাড়া কলেজ থেকে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য বাজারপাড়া সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, পরমাণু মডেল এবং নিউক্লিয়াস পদার্থবিজ্ঞান। পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। আজকে যে অংশের আলোচনা করা হবে বোর পরমাণু মডেলের দ্বিতীয় এবং তৃতীয় স্বীকার্য, অর্থাৎ বোর পরমাণু মডেল অনুযায়ী হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ, বোর পরমাণু মডেল অনুযায়ী হাইড্রোজেন পরমাণু কক্ষপথের শক্তি রাশিমালা। প্রথমে আমরা আলোচনা করব হাইড্রোজেন পরমাণুর বোর মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধের মধ্যে হচ্ছে আমাদের আছে এটা একটা হাইড্রোজেন, ধরে নিলাম এটা একটা হাইড্রোজেন পরমাণু। এর মধ্যে হচ্ছে একটা নিউক্লিয়াস, এর মধ্যে আছে একটা নিউক্লিয়াসটা আমরা জানি প্রোটন থাকে এবং নিউট্রন থাকে। নিউক্লিয়াসের চার্জ হচ্ছে এবং ইলেকট্রনের চার্জ ই দ্বারা যদি প্রকাশ করি তাহলে নিউক্লিয়াসকে কী করবে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা ঘুরবে, তাহলে কেন্দ্রমুখী বল, আমরা প্রথমে বলবো হচ্ছে কেন্দ্রমুখী বল পাবো কত আমরা, F সমান mv স্কয়ার ভাগ r, আরটা হচ্ছে ব্যাসার্ধ, mv স্কয়ার ভাগ r। আচ্ছা, এখন এটাকে আমরা কেন্দ্রমুখী F দ্বারা লিখলাম। আচ্ছা, এখন যেহেতু ইলেকট্রনটা ঘুরবে কুলম্বের সূত্র অনুযায়ী আমরা জানি যে নিউক্লিয়াস কি করবে, ইলেকট্রনটাকে আকর্ষণ করবে। তাহলে সেক্ষেত্রে আমাদের কুলম্বের সূত্র অনুযায়ী আমরা পাচ্ছি এটা যদি আমরা F আর একটা n দ্বারা প্রকাশ করি কুলম্বের সূত্র অনুযায়ী, তাহলে আমরা কি পাচ্ছি, হাফ 1/4 পাই এপসিলন নট ই স্কয়ার ভাগ আর স্কয়ার। যেহেতু কেন্দ্রমুখী বল যে বলে আকর্ষণ করে রাখতেছে সে একই সঙ্গে আমাদের ঘূর্ণনের সৃষ্টি হচ্ছে। ভিটা হচ্ছে এখানে দ্রুতি, ভিটা এখানে দ্রুতি, আটটা ব্যাসার্ধ, এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, এখানে হচ্ছে ইলেকট্রনের চার্জ, এটা হচ্ছে ব্যাসার্ধ। কেন্দ্রমুখী বল এবং চার্জ পরস্পর সমান হবে, যদি সমান হয় তাহলে আমরা পাবো mv স্কয়ার ভাগ r সমান 1/4 পাই এপসিলন নট ই স্কয়ার ভাগ r স্কয়ার। আচ্ছা, এখান থেকে আমরা কি পাচ্ছি, আর যদি কাটা যায় v স্কয়ার সমান 1/4 পাই এপসিলন নট, m এই পাশে আসবে, তাহলে কি হচ্ছে আমাদের ই স্কয়ার ভাগ m r। এটা একটা ব্যাসার্ধের জন্য রাশিমালা। এটা কিসের জন্য আসতেছে আমাদের, একটা ব্যাসার্ধ r1 এর একটা ব্যাসার্ধের জন্য আমরা এই রাশিটা পাচ্ছি। বিটা হচ্ছে কিন্তু দ্রুতি, অর্থাৎ এই মানটা যদি আমরা বসাই তাহলে আমাদের বুঝতে হবে ইলেকট্রনটা এই দ্রুতিতে সম্পূর্ণ পথটা অতিক্রম করবে। এখন দেখা যাক আমরা কি করব, যদি n সংখ্যক কক্ষপথ থাকে, অর্থাৎ একটা না আরো যদি থাকে তাহলে আমাদের রাশিমালাটা কি হবে, আরো যদি থাকে, আমরা কি বললাম, আরো যদি থাকে তাহলে আমাদের রাশিমালাটা কি হবে। সেক্ষেত্রে আমরা লিখবো vn স্কয়ার সমান 1/4 পাই এপসিলন নট ই স্কয়ার m r n, অর্থাৎ n সংখ্যক সেলের জন্য। কি সেলের জন্য, n সংখ্যক সেলের জন্য। আচ্ছা, আমার জায়গা কম বা স্পেস কম থাকার জন্য আমি মুছে দিব, আবার লিখবো। কি করব, আমি মুছে দিব আবার লিখবো। এখন বরের
মডেল অনুযায়ী দ্বিতীয় শিক্ষার্থী অনুযায়ী কি ছিল আমাদের, এটা কৌণিক ভরবেগ নিয়ে চলবে। কোন ভরবেগ? কৌণিক ভরবেগ নিয়ে চলবে। কৌণিক ভরবেগের রাশিমালাটা আমাদের কি ছিল? কৌণিক ভরবেগ নিয়ে চলবে। কৌণিক ভরবেগের রাশিমালাটা আমাদের কি ছিল? এল সমান আর ক্রস কৌণিক ভরবেগ, এটাকে আমরা উঠে দিলে আর পি সাইন 90 ডিগ্রি, যেহেতু এটা ক্রস গুণন, তাহলে আর পি সমান সাইন 90 ডিগ্রি, অর্থাৎ আর পি। পি এর পরিবর্তে আমরা লিখতে পারি আর এম ভি। পি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? আর এম ভি। আর এম ভি এই বেগে সম্পূর্ণরূপে চলবে। আবার আরেকটা পাইছিলাম কি আমরা, এল সমান এর আগে ক্লাসে পাইছিলাম এন এইচ টুয়াইস পাই। এন হচ্ছে সংখ্যা, সেল সংখ্যা ছিল, এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, আর টুয়াইস পাই তো ধ্রুবক 180 ডিগ্রির জন্য। দুইটাই যদি আমরা এক জায়গায় নিয়ে আসি, এই রাশিটা যদি আমরা এক জায়গায় নিয়ে আসি, তাহলে আমরা কি পাবো? এখানে লিখি কি পাবো, খেয়াল করো, আর এম ভি সমান এন এইচ ভাগ টুয়াইস পাই। যেহেতু এখানে ভি স্কোয়ার আছে, আমরা উভয়কে বর্গ করি, তাহলে কি হবে আমাদের? আই স্কোয়ার এম স্কোয়ার ভি স্কোয়ার সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার। আচ্ছা, আমরা মূলত নির্ণয় করবো কি? আমরা মূলত নির্ণয় করবো হচ্ছে ব্যাসার্ধের রাশিমালা। কি নির্ণয় করবো আমরা? মূলত ব্যাসার্ধের রাশিমালা। যেহেতু ব্যাসার্ধ অর্থাৎ আর এর মানটা আমরা নির্ণয় করবো, সেজন্য এখানে আমরা ভি এর মানটা বসাই দেবো। কি বসাবো এখানে? ভি এর মানটা বসাবো। তো ভি এর মানটা যদি আমরা বসাই, তাহলে আমাদের রেজাল্টটা কি দাঁড়াবে? দেখা যাক, আর স্কোয়ার এম স্কোয়ার ভি এর মানটা যদি বসাই 1/4 পাই এপসিলন নট ই স্কোয়ার ভাগ এম আর। আচ্ছা, এটা একটু মুছে দিই, পরে আবার চিত্রটা আট করবো। তাহলে এখানে আস্তে আস্তে সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার ভাগ 4 পাই স্কোয়ার। আচ্ছা, খেয়াল করো, 4 পাই একটা স্কোয়ার কাটা যায়, 4 পাই কিছু কাটা যায়, 4 আচ্ছা স্কোয়ার করলে, হ্যাঁ ঠিক আছে, 4 পাই স্কোয়ার। তাহলে আমরা যদি কাটাকাটি করি, তাহলে আমাদের কি আসে রেজাল্টটা? এম এম আর আর গুণ করে নিই ফার্স্টে, তারপরে দেখা যাক কি ঘটনা ঘটে। আর স্কোয়ার সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার গুণন 4 পাই এপসিলন নট এম। এটা একটা আর আছে, এখানে একটা আর কাটে দিলাম, তাহলে শুধু এম থাকবে। তারপর নিচে কি থাকলো আমাদের? এম স্কোয়ার। খেয়াল করো, 4 কাটা যায়, 5 একটা কাটা যায়, তো নিচে আমাদের কি থাকলো? পাই, একটা পাই, শুধু এম, এখানে একটা এম, এখানে একটা এম কাটা যাবে, আর উপরে থাকলো এপসিলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার আর আচ্ছা, এখানে 4, হ্যাঁ ওকে। তাহলে আমাদের এটা থাকলো, আর এর মানটা কি আছে? এপসিলন নট, এটা কিন্তু এন, খেয়াল করেন, এন স্কোয়ার এইচ স্কোয়ার পাই এম ই স্কোয়ার। এটা হচ্ছে ব্যাসার্ধের মান। এটা কিসের মান আমাদের থাকলো? আমাদের ব্যাসার্ধের মান। আচ্ছা, এন যেহেতু আছে, এন সংখ্যক সেলের জন্য। এখন দেখা যাক, আমাদের দেখা যাচ্ছিল R1 সেলের জন্য যদি আমরা বসাই, R1 সেলের জন্য যদি বসাই, অর্থাৎ R1 যদি হয়, তাহলে আমাদের ঠিক আছে এপসিলন নট এইচ স্কোয়ার পাই এম ই স্কোয়ার, পাই এম ই স্কোয়ার। যদি আমাদের আর এর পরিবর্তে এন এর পরিবর্তে 1 হয়, তাহলে আমাদের আসলে কোনটা? এটা।
আবার আর এর পরিবর্তে অর্থাৎ এন এর পরিবর্তে যদি 2 হয় তাহলে আমাদের কত আছে n মান 2 4 এপসিলন নট এক্স স্কয়ার তারপরে পাই এম ই স্কয়ার সমান সমান 4 আর 1। আমাদের এই জিনিসটা খেয়াল করতে হচ্ছে যে আমাদের যদি ব্যাসার্ধ অর্থাৎ 1 নম্বর ব্যাসার্ধ থেকে 2 নম্বর ব্যাসার্ধ যায়, এখানে যদি 1 নম্বর থেকে 2 নম্বরে যায় তাহলে প্রথম ব্যাসার্ধে কত গুণ ব্যাসার্ধ বৃদ্ধি পায় 4 গুণ। যদি 3 নম্বরে যায় তাহলে কত গুণ বৃদ্ধি পাবে 9 গুণ। 4 নম্বরে গেলে 16 গুণ বৃদ্ধি পাবে। কত গুণ বৃদ্ধি পাবে 16 গুণ বৃদ্ধি পাবে। তাহলে ব্যাসার্ধ আমাদের যখন সেল চেঞ্জ করে, সেল চেঞ্জ করার জন্য কি আকারে যায় বর্গ আকারে, অর্থাৎ 2 থাকলে 4, 3 থাকলে 3 নম্বর সেলে যদি যায় তাহলে ব্যাসার্ধ কত বৃদ্ধি পাবে 9 গুণ বৃদ্ধি পাবে। 4 নম্বর সেলে গেলে কত গুণ বৃদ্ধি পাবে 16 গুণ বৃদ্ধি পাবে। আচ্ছা, আমাদের এটা গেল আমাদের ব্যাসার্ধের রাশিমালা। এখন আমরা আসতেছি বড় কক্ষপথে, এটা কিন্তু ব্যাসার্ধের রাশিমালা এই পর্যন্ত গেল। এখন আমরা আসতেছি বড় পরমাণু মডেল অনুযায়ী শক্তির রাশিমালা। কিসের রাশিমালা? শক্তির রাশিমালা। শক্তির রাশিমালাটা দেখাই কি রেজাল্ট আসে। আচ্ছা, আমাদের এটা রাখতেছি, কারণ এই অংশটা আমাদের পরে দরকার হবে, তো সেজন্য আমি এই অংশটা রেখে দিচ্ছি। আচ্ছা, আমার মনে হয় 2টা অংশ লাগবে, 2টা অংশ একটু ছোট করে রেখে রাখি। একটা সময় হচ্ছে ভি এন সমান 1/4 পাই এপসিলন নট এম আর এন। আরেকটা হচ্ছে আর এন সমান কি ছিল আমাদের এন স্কোয়ার এপসিলন নট এস স্কোয়ার ভাগ কি ছিল আমাদের পাই এন আই এন। এখন আমার কক্ষপথের শক্তি রাশিমালা কি করব? কক্ষপথের শক্তি রাশিমালা। শক্তি রাশিমালা বাড়ি করতে গিয়ে দেখা যাচ্ছিল নিউক্লিয়াসের কেন্দ্র করে যদি ইলেকট্রনগুলো ঘুরে 1 নম্বর সেলের শক্তি একরকম হবে, 2 নম্বর সেলের শক্তি অর্থাৎ E1 E2 পরিবর্তন হবে। এখন মোট শক্তি যে কোনো জায়গায় আমরা জানি মোট শক্তি E সমান ইপি প্লাস ইকে। ইপি হচ্ছে পটেনশিয়াল এনার্জি অর্থাৎ বিভব শক্তি, এবং ইকে হচ্ছে কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তি। বিভব শক্তি গতিশক্তির সমষ্টি হচ্ছে মোট শক্তি। বিভব শক্তি এবং গতিশক্তির সমষ্টি হচ্ছে মোট শক্তি। এখন যেহেতু নিউক্লিয়াস একটা ইলেকট্রনকে আকর্ষণ করে, তা নিউক্লিয়াসের মধ্যে একটা শক্তি সঞ্চিত থাকে, যেই শক্তিটা সঞ্চিত থাকে সেই শক্তিটাকে বলা হচ্ছিল বিভব শক্তি। সে কাকে একটা নিউক্লিয়াস তাকে টানে নিচ্ছে একটা ইলেকট্রনকে, তাহলে বিভব শক্তি ইপি সমান পাচ্ছে মাইনাস ইবি। মাইনাস বি হচ্ছে ইলেকট্রনের আকর্ষণ বল, ইবি হচ্ছে অবজীয় বিভব শক্তি, ইলেকট্রনের চার্জ আর বিটা হচ্ছে কি ইলেকট্রনের ভল্ট। ইলেকট্রনের চার্জ এবং ইলেকট্রনের ভল্ট বিভব শক্তি। বিভব শক্তির রাশিমালা আমরা কি জানি? তৃতীয় অধ্যায় পড়ছি ভি সমান 1/4 পাই এপসিলন নট ই ভাগ আর। এটা তৃতীয় অধ্যায় আমরা পড়ে আসছি। একটু যদি ঝালাই করে নাও বা একটু যদি চিন্তা ভাবনা করো তাহলে আমাদের এটা চলে আসবে বিভব শক্তি। আচ্ছা, ই ভাগ আর বা আর এন, এন সংখ্যক যদি হয় তাহলে আমাদের কি আসবে আর এন। তাহলে ইপি সমান আমাদের কত আসলো মাইনাস ই ভি এর পরিবর্তে 1/4 পাই এপসিলন নট ই ভাগ আর এন, অর্থাৎ মাইনাস ই 1/4 পাই এপসিলন নট ই স্কয়ার ভাগ আর এন। বিভব শক্তি আমরা কি পেলাম 1/4 পাই এপসিলন নট আর এন ই স্কয়ার ভাগ আর এন। এটা কি পেলাম আমরা বিভব শক্তি। গতিশক্তির সূত্রটা আমাদের কি ছিল? গতিশক্তি ইকে সমান হাফ এম ভি স্কয়ার। ভি স্কয়ার মানে এটা মানটা এখন বসাই দেবো হাফ এম ভি স্কয়ার করে ভি এন স্কয়ার। তাহলে এখানে আর এন ঠিক আছে ভি এন স্কয়ার ভি এর পরিবর্তন হচ্ছে 1/4 পাই এপসিলন নট এম আর এন।
কিসের পরিবর্তে পাইলাম আমরা? ভিএন এর পরিবর্তে পাইলাম। কিসের জন্য পাইলাম আমরা? ভিএন এর পরিবর্তে। এখন দেখা যায় এম কাটা যায়, এম কাটা যায়, কাটা গেলে কি থাকে? 4 দুগুণে 8, 1/8 পাই এপসিলন নট, পাই এপসিলন নট। আচ্ছা, ই স্কয়ার ভাগ এম কাটা গেছে, কাটা যায় এপসিলন নট স্কয়ার ভাগ আর এম। এটা হচ্ছে আমাদের আর এন। এটা আমাদের কি হলো? আমাদের গতিশক্তি। আচ্ছা, আমরা জানি বিভব শক্তি এবং গতিশক্তি। আমরা আবার যা বলতেছি, বিভব শক্তি এবং গতিশক্তি কি হচ্ছে? সমষ্টি হচ্ছে মোট শক্তি। বিভব শক্তি গতিশক্তির মোট সমষ্টি হচ্ছে কি? বিভব শক্তি এবং গতিশক্তির মোট যখন হচ্ছে মোট শক্তি। শক্তিটাকে আমরা কি যাচ্ছি? এখন যদি আমরা মানটা বসাই, মানটা বসাবো, মানটা বসালে আমাদের কি আসে? -1/4 এপসিলন নট ই স্কয়ার ভাগ আর এন প্লাস 1/8 পাই এপসিলন নট ই স্কয়ার ভাগ আর এন। এই দুইটা লসাগু করলে, এই দুইটা লসাগু করলে আমাদের যে রেজাল্টটা আসবে, এই দুইটা লসাগু করলে আমাদের যে রেজাল্টটা আসবে সেটা কি এসে দেখো তো? 1/4 এপসিলন নট স্কয়ার স্কয়ার করে বের করলে আমাদের এখান থেকে থাকে স্কয়ার ভাগ আর এম। যদি আমি কমন নিয়ে স্কয়ার করি -1 প্লাস কত থাকে আমার হাফ, তাহলে আমাদের কত থাকে? -1/8 পাই এপসিলন নট স্কয়ার ভাগ আর এম। এটা হচ্ছে আমাদের মোট শক্তির রাশিমালা। এটা আসলে আমাদের কি? মোট শক্তির রাশিমালা। ঠিক আছে, এখন আমরা আর এর মান যদি বসাই, কি বসাবো? আর এন এর মান যদি বসাই, এখানে আমাদের কি আসছে? আর এন না? আর এর মানে যদি বসাই তাহলে আমাদের রেজাল্টে আবার কি আসে? খেয়াল করো, ই সমান -1/8 পাই এপসিলন নট স্কয়ার। আর এর মান কত আসছে আমাদের? n স্কয়ার এপসিলন নট s স্কয়ার পাই m স্কয়ার। উল্টে যাবে, সেক্ষেত্রে আমাদের আসবে কটার মান আসবে? e4 ভাগ কত আসবে আমাদের? e4 ভাগ 8 পাই এপসিলন নট দেখো, আমি একটু মুছে ভালোভাবে ক্লিয়ার করে লিখতেছি। আমাদের মানটা আসবে কত? ই সমান -m e4 8 এপসিলন নট স্কয়ার n স্কয়ার s স্কয়ার। এটা কিসের রাশিমালা গেল? মোট শক্তির রাশিমালা। এটা কিসের রাশিমালা গেল? মোট শক্তির রাশিমালা। একটা শক্তির জন্য, মানে একটা স্তরের জন্য। এটা মূলত বোঝাচ্ছে কথা, একটা স্তরের জন্য। n সংখ্যার জন্য রাশিমালা আমরা এখন একটা একটা করে স্তর রাখবো। এখানে একটা মাইনাস চিহ্ন আছে, খেয়াল করে, এখানে একটা মাইনাস চিহ্ন আছে। এই মাইনাস চিহ্ন দিয়ে আমাদের কি কি প্রকাশ করে? মাইনাস চিহ্ন দ্বারা আমাদের এটা প্রকাশ করে যে নিউক্লিয়াস ইলেকট্রনকে আকর্ষণ করবে। মাইনাস চিহ্ন দ্বারা কি প্রকাশ করে? নিউক্লিয়াস ইলেকট্রনকে আকর্ষণ করবে, ইলেকট্রন মুক্ত করতে, অর্থাৎ এখান থেকে একটা ইলেকট্রন মুক্ত করে নিয়ে যেতে, একটা ইলেকট্রন নিয়ে যেতে এই শক্তিটা দরকার হবে। এখানে মান বসলে যে শক্তিটা আছে সেই শক্তিটা দরকার হবে। আরেকটা জিনিসের দরকার আছে, যেহেতু এটা ধ্রুবমান, এটা ধ্রুবমান, এটা ধ্রুবমান, এখানে যা আছে সবগুলো ধ্রুবমান, অর্থাৎ তাহলে আমাদের আছে ই ব্যস্ত 1/n²। এটা মাইনাস থাকার জন্য আমাদের সেল সংখ্যা যত বৃদ্ধি পাবে, আমাদের সেল সংখ্যা অর্থাৎ কক্ষ সংখ্যা যত বৃদ্ধি পাবে, শক্তির মান তত বাড়বে।
মাইনাস থাকার জন্য, আবার দেখো মাইনাস থাকার জন্য পক্ষ সংখ্যা যত বৃদ্ধি হবে আমাদের শক্তির মান তত বাড়বে। তাহলে দেখা যাচ্ছিল একটা নিউক্লিয়াস ভিতর থেকে যত বাইরে যাওয়া যাবে, একটা নিউক্লিয়াস যত ভিতর থেকে বাইরে যাওয়া যাবে, বাইরের সেলে যত যাওয়া থাকে, নিউক্লিয়াসটা বাইরের সেলকে তার থেকে বেশি শক্তিতে নিচের দিকে আকর্ষণ করবে। কি করবে? নিচের দিকে আকর্ষণ করবে। আচ্ছা, এখন দেখা যাচ্ছিল একটা সেল, আমরা সর্বশেষ যেটা আলোচনা নিয়ে আসবো, একটা সেল বাইরে থেকে যখন ভিতরে আসবে বা ভিতর থেকে যখন বাইরে যাবে, যখন ভিতর থেকে বাইরে যাবে তখন শক্তি বিকিরণ করবে, আর বাইরে থেকে যখন ভিতরে আসবে তখন কি করবে? সে শক্তি, সরি আমার মনে ভুল হচ্ছে, বাইরে থেকে যখন ভিতরে আসবে তখন শক্তি বিকীর্ণ করবে, আর ভিতর থেকে যখন বাইরে যাবে তখন শক্তি শোষণ করবে। তো সেক্ষেত্রে আমাদের শক্তির রাশিমালা হচ্ছে কি, দ্বিতীয় নিউটনের বোরের হচ্ছে 3 নম্বর শিকার অনুযায়ী E2 মাইনাস E1, অর্থাৎ শক্তি বিকিরণ করা বিস্তৃত শক্তি সমান এইচ নিউ। ঠিক আছে, আমাকে এইচ নিউ। এখানে আমরা মানটা বসে দিলে আমাদের কি আসছে? এন এর পরিবর্তে মানটা বসে E2 2 নম্বর সেল, 6 নম্বর সেল, 2 নম্বর সেল। তাহলে আমাদের মানটা কত আসছে? আমাদের একই মান আসবে E2 মাইনাস n E4 ভাগ 8 এপসাইলন নট n2 স্কয়ার ভাগ n2 স্কয়ার x স্কয়ার। E1 মাইনাস আমরা নিচ্ছি প্লাস m E4 ভাগ 8 এপসাইলন নট ny স্কয়ার x স্কয়ার। যদি কমন নেই তাহলে আমাদের কি হয়ে যাবে? কমন নিলাম কিন্তু m E4 8 এপসাইলন নট x স্কয়ার 1 ভাগ n1 স্কয়ার ভাগ 1 ভাগ n2 স্কয়ার। এই মাইনাসটা 2 থাকার জন্য এই পাশে নিলাম। হলো, এখন এটার পরিবর্তে কি লেখা যায়? এর পরিবর্তে h নিউ, আর আমি এখানে দেখাচ্ছি h নিউ সমান n E4 ভাগ 8 এপসাইলন নট x স্কয়ার 1 ভাগ n1 স্কয়ার ভাগ 1 ভাগ n2 স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এখন আরেকটা আসতে আসতে আমাদের ফোটনের শক্তি। যেহেতু একটা আলো বিকিরণ করতে হয়, বিকিরণ মানে ফোটনের শক্তি। ফোটনের শক্তি কি পাচ্ছিলাম? সি সমান এইচ ল্যামডা। সি সমান আমরা কি পাচ্ছিলাম? সরি আমার মনে নিউ ল্যামডা। সি সমান নিউ ল্যামডা, নিউ ল্যামডা। তাহলে আমাদের ল্যামডা নিউ এর পরিবর্তে কি লেখা যায়? সি ভাগ ল্যামডা। তাহলে এখানে আমরা লিখতে পারি সি ভাগ ল্যামডা। সিটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম 1 ভাগ ল্যামডা। জায়গা কম থাকার জন্য আমি সংক্ষিপ্ত লিখতেছি, কিন্তু 1 ভাগ ল্যামডা সমান এখানে সিটা এখানে চলে আসবে। এইটার পরিবর্তে আমরা লিখতে পারি তরঙ্গ সংখ্যা। এটার পরিবর্তে আমরা লিখতে পারি তরঙ্গ সংখ্যা অর্থাৎ নিউ বার তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা বলা হচ্ছিল একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, অর্থাৎ 1 মিটার ক্ষেত্রফলের মধ্যে একক দৈর্ঘ্যের মধ্যে দিয়ে যতগুলো তরঙ্গ যাবে, 1 মিটার দৈর্ঘ্যের মধ্যে দিয়ে যতগুলো তরঙ্গ যাবে সেটাকে বলা হচ্ছিল তরঙ্গ সংখ্যা। আর এটা পরিবর্তন লিখতে পারি আমরা আর। আর হচ্ছে রিডম্যান ধ্রুবক। আর সমান কত পেলাম আমরা? m E4 8 এপসাইলন নট x স্কয়ার। এটা পেলাম আমরা রিডম্যান ধ্রুবক। এই মানটা যদি আমরা বসাই, এই মানটা বসালে এর মান আসবে হচ্ছে 1.091 গুণন 10⁻7 পার মিটার, অর্থাৎ পার মিটারে কত আসবে? এইটা মান, আর এর মান আসতেছে হচ্ছে 1.091 10⁻7 পার মিটার। পার মিটারে এতগুলো তরঙ্গ যাবে। আচ্ছা, আজকে আমি এই পর্যন্ত রাখলাম আশেপাশের শব্দ হওয়ার জন্য। পরবর্তীতে আমি এ নিয়ে আলোচনা করবো আবার।